ওকে, তো আগের লেকচারগুলোতে তোমরা দেখেছো আমরা প্ল্যান্ট কিংডমের মধ্যে আছি। প্ল্যান্ট কিংডমে আমরা অলরেডি অ্যালগি এবং ব্রায়োফাইটা এই গ্রুপগুলো কভার করে ফেলেছি। এর আগের লেকচারেই আমরা ব্রায়োফাইটাকে কমপ্লিট করেছি এবং আজকে আমরা যে গ্রুপ অফ প্ল্যান্টস বা যে ডিভিশনটাকে দেখব সেটা হচ্ছে টেরিডোফাইটা। ঠিক আছে, তাহলে আমরা সবাই জানি যে ইভলিউশনের রেসে সবার ফার্স্ট প্ল্যান্ট কিংডমের মধ্যে ডেভেলপ করেছিল কারা? অ্যালগিরা। অ্যালগি থেকে কে ডেভেলপড হয়েছিল? ব্রায়োফাইটা। এবং ব্রায়োফাইটা থেকে ডেভেলপড হয়ে তৈরি হয় টেরিডোফাইটারা। ঠিক আছে, ব্রায়োফাইটার পরে কারা তৈরি হয় ইভলিউশনের রেসে? টেরিডোফাইটারা। তাহলে এক সময় পৃথিবীতে শুধু অ্যালগি আর অ্যালগি ছিল, তারপরে আস্তে আস্তে কিছু মসেস, কিছু লিভারওটস সেটা তৈরি হলো, এবং তারপরে একটা সময় মসেস এবং লিভারওটসরাই পৃথিবীতে সমস্ত জায়গায় মেইনলি থাকতো। তারপরে দেখা গেল যে ইভলিউশনের রেসে টেরিডোফাইটারা আসলো। ঠিক আছে, অ্যালগিরা জেনারেলি ফার্স্ট কোথায় তৈরি হয়েছিল? ওয়াটারেই তৈরি হয়েছিল। তারপরে ব্রায়োফাইটারাই জেনারেলি একটা অ্যাম্ফিবিয়ান্সের মতো আর কি, ওয়াটারের ধারে কাছে, ওয়াটারের কাছাকাছি হ্যাবিটেটে থাকতে শুরু করলো, এবং তারপরে টেরিডোফাইটারা ব্রায়োফাইটার থেকে ডেভেলপড হলো। তারপরে টেরিডোফাইটার থেকে আমরা জানি যে ডেভেলপড হয়ে তৈরি হবে জিমনোস্পার্ম, যেটাকে বাংলায় বলা হয় ব্যক্তবীজী উদ্ভিদ। এবং জিমনোস্পার্মের পরে যেটা আসবে সেটা হচ্ছে, মানে যেটা এসেছে আর কি, অ্যানজিওস্পার্ম। অ্যানজিওস্পার্ম, ঠিক আছে, অ্যানজিওস্পার্ম হচ্ছে যেটা গুপ্তবীজী উদ্ভিদ। ঠিক আছে, তাহলে এইভাবে আস্তে আস্তে ইভলিউশনের মাধ্যমে একসময় অ্যালগি থেকে আজকে অ্যানজিওস্পার্ম অবধি ডেভেলপড হয়ে গেছে। তো আজকে আমরা টেরিডোফাইটাটা দেখবো এর মধ্যে। তো সেই ক্ষেত্রে আমাদের একটুখানি রিকল করে নেওয়া দরকার যে অ্যালগি এবং ব্রায়োফাইটাটা ঠিক কেমন ছিল। ঠিক আছে, অ্যালগির ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি, যে মেইন প্ল্যান্ট বডি হচ্ছে হ্যাপ্লয়েড, মানে মেইন প্ল্যান্ট বডি হচ্ছে গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট অ্যালগির ক্ষেত্রে মেইন প্ল্যান্ট বডি ছিল, এটা আমরা দেখেছিলাম যে অ্যালগির ক্ষেত্রে গ্যামেটোফাইট হচ্ছে মেইন প্ল্যান্ট বডি, মানে হ্যাপ্লয়েড। এবং এদের ক্ষেত্রে ডিপ্লয়েড স্টেজ বলতে কী ছিল? অনলি জাইগোট। ব্রায়োফাইটাদের ক্ষেত্রেও মেইন যে প্ল্যান্ট বডি ছিল সেটা হচ্ছে গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট দ্যাট মিন্স হ্যাপ্লয়েড। এবং এদের যে ডিপ্লয়েড স্টেজ সেটা শুধু জাইগোটে সীমাবদ্ধ না থেকে এখানে জাইগোট ডেভেলপড হয়ে স্প্রোফাইটিক প্ল্যান্ট বডি তৈরি হয়েছিল, কিন্তু স্টিল স্প্রোফাইটসরা গ্যামেটোফাইটের উপরে ডিপেন্ডেন্ট ছিল, এটা আমরা অলরেডি দেখেছি। টেরিডোফাইটার হচ্ছে সে প্ল্যান্ট কিংডমের মধ্যে ফার্স্ট প্ল্যান্টস। টেরিডোফাইটার হচ্ছে, ভালো করে শোনো, যে প্ল্যান্ট কিংডমের মধ্যে ফার্স্ট প্ল্যান্টস যারা কিনা এটা শো করছে যে এদের ক্ষেত্রে এদের লাইফ সাইকেলে মেইন প্ল্যান্ট বডি হচ্ছে স্পোরোফাইট। ঠিক আছে, তাহলে আমরা দেখেছি যে ব্রায়োফাইটাদের লাইফ সাইকেলে মেইন প্ল্যান্ট বডি গ্যামেটোফাইট, অ্যালগির লাইফ সাইকেলে মেইন প্ল্যান্ট বডি গ্যামেটোফাইট। অ্যালগির ক্ষেত্রে ডিপ্লয়েড স্ট্রাকচার বলতে অনলি জাইগোট, ব্রায়োফাইটাদের ক্ষেত্রে ডিপ্লয়েড স্ট্রাকচার বলতে অনলি জাইগোট নয়, জাইগোট ডেভেলপ হয়ে স্পোরোফাইট তৈরি হয়েছে। কিন্তু টেরিডোফাইটের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই স্পোরোফাইটই মেইন প্ল্যান্ট বডিতে পরিণত হয়েছে বা ডমিনেন্ট প্ল্যান্ট বডিতে পরিণত হয়েছে। তাহলে টেরিডোফাইটার ক্ষেত্রে ডমিনেন্ট প্ল্যান্ট বডি কে? ডমিনেন্ট প্ল্যান্ট বডি, ডমিনেন্ট প্ল্যান্ট বডি হচ্ছে স্পোরোফাইট। স্পোরোফাইটটা কে? যে কিনা স্পোর তৈরি করে, এবং স্পোরোফাইট হচ্ছে ডিপ্লয়েড। তাহলে টেরিডোফাইটার ক্ষেত্রে এখানে এসে ব্যাপারটা ঘুরে গেল, যেখানে ব্রায়োফাইটার গ্যামেটোফাইটরাই মেইন প্ল্যান্ট বডি ছিল, সেখানে টেরিডোফাইটার ব্যাপারটা ঘুরে গেল এবং স্পোরোফাইটরা মেইন প্ল্যান্ট বডিতে পরিণত হলো। ঠিক আছে, এবং এরপরে আমরা জানি যে জিমনোস্পার্ম এবং এনজিওস্পার্ম উভয়ের ক্ষেত্রেই ডমিনেন্ট প্ল্যান্ট বডি বা মেইন প্ল্যান্ট বডি হচ্ছে স্পোরোফাইট, এটা আমরা অলরেডি জানি। এইবারে দেখো, তাহলে ব্রায়োফাইটার ক্ষেত্রে যেটা তোমার ডিপ্লয়েড প্ল্যান্ট বডি ছিল সেটাকে আমরা কি বলতাম? ডিপ্লয়েড প্ল্যান্ট বডিটা হচ্ছে কি স্পোরোফাইট ছিল, স্পোরোফাইট। সেটাকে আমরা কি বলতাম? সেটা ছিল প্যারাসাইটিক ওভার দ্য গ্যামেটোফাইট বা ডিপেন্ডেন্ট ওভার দ্য গ্যামেটোফাইট। টেরিডোফাইটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে গ্যামেটোফাইট আছে, গ্যামেটোফাইট থাকবেই। গ্যামেটোফাইট মানে হচ্ছে এন নাম্বার অফ ক্রোমোসোম। কিন্তু টেরিডোফাইটের ক্ষেত্রে দেখা যাচ্ছে বোথ স্পোরোফাইট অ্যান্ড গ্যামেটোফাইট আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। টেরিডোফাইটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডমিনেন্ট প্ল্যান্ট বডিটা হচ্ছে স্পোরোফাইট, কিন্তু এদের গ্যামেটোফাইট ইজ নট ডিপেন্ডেন্ট অন স্পোরোফাইট, এদের গ্যামেটোফাইট স্পোরোফাইটের উপরে ডিপেন্ড করে না। তাহলে টেরিডোফাইটের ক্ষেত্রে দেখা যায় যে স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট দুটোই, মানে এই লাইফ সাইকেলের এই দুটো স্টেজই একে অপরের থেকে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে গ্যামেটোফাইট, এখানে আমি এই পয়েন্টটা লিখে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, যে
ডাজ নট ডিপেন্ড অন স্পোরোফাইট। ওকে, গ্যামেটোফাইট স্পোরোফাইটের উপরে ডিপেন্ড করে না। তার মানে কি দাঁড়ালো, যে গ্যামেটোফাইট অ্যান্ড স্পোরোফাইট বোথ আর ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ইচ আদার, কিন্তু ডমিনেন্ট প্ল্যান্ট বডি হচ্ছে স্পোরোফাইট। ওকে, এটা টেরিডোফাইটের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। টেরিডোফাইটই হচ্ছে ফার্স্ট ডিভিশন অফ প্ল্যান্টস, মানে প্ল্যান্ট কিংডমের ফার্স্ট ডিভিশন, যেখানে দেখা যাচ্ছে যে স্পোরোফাইট মেইন প্ল্যান্ট বডি হিসাবে ইভলভড হয়েছে। তার আগে অবধি ব্রায়োফাইটো অবধি গ্যামেটোফাইটই মেইন প্ল্যান্ট বডি হিসাবে ছিল। টেরিডোফাইট হচ্ছে ফার্স্ট ক্লাস অফ গ্রুপ, মানে ফার্স্ট ডিভিশন অফ প্ল্যান্টস, যেখানে দেখা যাচ্ছে ডমিনেন্ট প্ল্যান্ট বডি হচ্ছে স্পোরোফাইট। এবং তারপরে জিমনোস্পার্মেও ডমিনেন্ট প্ল্যান্ট বডি কি স্পোরোফাইট। জিমনোস্পার্মের ক্ষেত্রেও স্বাভাবিক যে ডমিনেন্ট প্ল্যান্ট বডি হচ্ছে স্পোরোফাইট। এবং ডমিনেন্ট প্ল্যান্ট বডি স্পোরোফাইট হওয়ার পরেই তারা আস্তে আস্তে করে কী করলো, যে অ্যাঞ্জিওস্পার্ম অবধি ইভলভ করে গেল, মানে উন্নত থেকে উন্নততর হলো। তাহলে উন্নত থেকে উন্নততর উদ্ভিদের ক্ষেত্রে মেইন প্ল্যান্ট বডি বা ডমিনেন্ট প্ল্যান্ট বডিটা কি স্পোরোফাইট। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি জিমনোস্পার্মের ক্ষেত্রেও ডমিনেন্ট প্ল্যান্ট বডি হচ্ছে স্পোরোফাইট, এবং অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রেও ডমিনেন্ট প্ল্যান্ট বডি হচ্ছে স্পোরোফাইট, মানে 2N। তাহলে এদেরও গ্যামেটোফাইট থাকবে, খুবই স্বাভাবিক। জিমনোস্পার্মের গ্যামেটোফাইট আছে, জিমনোস্পার্মের এই গ্যামেটোফাইটটা কিন্তু এই টেরিডোফাইটার মতো ইন্ডিপেন্ডেন্ট নয়। জিমনোস্পার্মের গ্যামেটোফাইট দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন স্পোরোফাইট। জিমনোস্পার্মটা ঠিক এই ব্রায়োফাইটার মতো আর কি, উল্টো কেস আর কি। ব্রায়োফাইটার ঠিক উল্টো ব্যাপার, যে ব্রায়োফাইটে দেখা যাচ্ছিল কি, যে গ্যামেটোফাইট ইজ দ্য মেইন প্ল্যান্ট বডি অ্যান্ড স্পোরোফাইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য গ্যামেটোফাইট। জিমনোস্পার্মে দেখা যাচ্ছে স্পোরোফাইট ইজ দ্য মেইন প্ল্যান্ট বডি অ্যান্ড গ্যামেটোফাইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য স্পোরোফাইট। আর টেরিডোফাইটটা ঠিক মিডল পজিশনে আছে, যেখানে দেখা যাচ্ছে স্পোরোফাইট ইজ দ্য ডমিনেন্ট প্ল্যান্ট বডি, ইজ মেইন প্ল্যান্ট বডি, নো ডাউট, বাট গ্যামেটোফাইট ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য স্পোরোফাইট। গ্যামেটোফাইট ইজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম স্পোরোফাইট। এই জিনিসটা টেরিডোফাইটকে দেখা যাচ্ছে। তাহলে জিমনোস্পার্মের ক্ষেত্রে জিমনোস্পার্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্যামেটোফাইট ইজ ডিপেন্ডেন্ট অন স্পোরোফাইট। ওকে, তাহলে এখানেও যেটা তোমরা দেখছো অ্যাঞ্জিওস্পার্ম, এখানেও স্বাভাবিকভাবে গ্যামেটোফাইট থাকবে, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্যামেটোফাইট হচ্ছে হাইলি রিডিউসড। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল টোটাল, যে আমরা 5টা টোটাল গ্রুপ দেখলাম, তাদের মধ্যে একটা সিম্পলিফাইড রিলেশন। তাহলে অ্যালগি দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে ব্রায়োফাইটা, এটা হচ্ছে টেরিডোফাইটা, হচ্ছে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। আর অ্যালগির ক্ষেত্রে স্পোরোফাইটিক জেনারেশন বলে কিছু জেনারেশনই নেই, এখানে ডিপ্লয়েড জেনারেশন বলতে অনলি জাইগোট। তাহলে এই যে পোর্শনটা আমি ফার্স্ট যে রোতে লিখলাম, সেটা হচ্ছে মেইন প্ল্যান্ট বডি, এটা হচ্ছে কি ফার্স্ট রোয়ের কন্টেন্ট, ঠিক আছে, মেইন প্ল্যান্ট বডি। এবং সেকেন্ড রোতে লিখলাম যে ডিপেন্ডেন্ট প্ল্যান্ট বডি, বা তোমার মেইন প্ল্যান্ট বডি যেটা নয় আর কি, সেইভাবে ভাবতে পারো। তাহলে মেইন প্ল্যান্ট বডি অ্যালগির ক্ষেত্রে গ্যামেটোফাইট, ব্রায়োফাইটের ক্ষেত্রে গ্যামেটোফাইট, টেরিডোফাইটা থেকে এটা হয়ে গেল স্পোরোফাইট। তো ফার্স্ট পয়েন্ট তো এটা গেল, যে টেরিডোফাইটা থেকে মেইন প্ল্যান্ট বডি হয়ে গেল স্পোরোফাইট, এবং গ্যামেটোফাইট ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য স্পোরোফাইট। ফার্স্ট পয়েন্ট তো এটা হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট দেখো, আমরা যখন অ্যালগি বা ব্রায়োফাইটা পড়েছি, তখনই আমরা দেখেছি যে অ্যালগি বা ব্রায়োফাইটা এই দুজনের মধ্যেই কোনো ট্রু রুট, লিফ বা স্টেম ছিল না। তাহলে অ্যালগি বা ব্রায়োফাইটার ক্ষেত্রে কি ছিল না? ট্রু রুট, লিফ বা স্টেম কিছুই অ্যালগিদের ক্ষেত্রে ছিল না। সো নো ট্রু রুট, লিভস অ্যান্ড স্টেম। তাহলে অ্যালগি এবং ব্রায়োফাইটাদের ক্ষেত্রে কোনো ট্রু রুট, লিভস বা স্টেম ছিল না। যদিও ব্রায়োফাইটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে রুট লাইক রাইজয়েডস, লিফ লাইক কিছু ফটোসিনথেটিক স্ট্রাকচার্স, এগুলো আমরা ব্রায়োফাইটাদের ক্ষেত্রে দেখেছিলাম। ব্রাউন বা রেড অ্যালগির ক্ষেত্রেও আমরা এরকম কিছু স্ট্রাকচার দেখেছিলাম, বাট দে ওয়্যার নট ট্রু রুট, লিভস অ্যান্ড স্টেম। তাহলে এই যে ট্রু রুট, লিভস অ্যান্ড স্টেম, মানে সত্যিকারের মূল কাণ্ড পাতা, ফার্স্ট দেখা গেল টেরিডোফাইটার মধ্যে। এটাও আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে টেরিডোফাইট হচ্ছে ফার্স্ট গ্রুপ অফ প্ল্যান্টস যাদের ক্ষেত্রে ফার্স্ট ট্রু রুট, লিভস এবং স্টেম ডেভেলপ হলো, এবং তারপরে জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম, এদের ক্ষেত্রে তো অফকোর্স ট্রু রুট, লিভ অ্যান্ড স্টেম আছে। তাহলে এই ট্রু রুট, লিভ অ্যান্ড স্টেম থাকাটা শুরু হলো কোথা থেকে? টেরিডোফাইটা থেকে। তাহলে এই যে তিনটে গ্রুপ, এই তিনটে গ্রুপের কি হচ্ছে?
লিফ, রুট এবং স্টেম, যেটা আর কি অ্যাকচুয়ালি রিয়েল, সেটা আছে। তাহলে এটা লিখে নাও যে ট্রু রুট, লিফ অ্যান্ড স্টেম আর প্রেজেন্ট। এবং ফার্স্ট কার মধ্যে অ্যাপিয়ার করলো? এটা টেরিডোফাইটার মধ্যে। এটা এটা হয়ে গেল সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে। এবার থার্ড পয়েন্ট দেখো, কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট এই টেরিডোফাইটার ক্ষেত্রে ফার্স্ট দেখা যাচ্ছে। তো ফার্স্ট এটা হয়ে গেল সেকেন্ড পয়েন্ট। এবার থার্ড পয়েন্ট দেখো, থার্ড পয়েন্ট আমরা দেখেছিলাম যে অ্যালগি এবং ব্রায়োফাইটাদের ক্ষেত্রে কোনো ভাস্কুলার বান্ডেল ছিল না, কোনো ভাস্কুলার বান্ডেল ছিল না, ঠিক আছে। অ্যালগি এবং ব্রায়োফাইটাদের ক্ষেত্রে এইখানে যদি আমি একটুখানি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ বানিয়ে লিখে দিই এটা, তাহলে বেটার হবে। তাহলে অ্যালগি এবং ব্রায়োফাইটাদের ক্ষেত্রে কী ছিল না? নো ভাস্কিউলার বান্ডেল। এই ভাস্কুলার বান্ডেল মানে আসলে কি? ভাস্কুলার বান্ডেলটা আসলে কি? ভাস্কুলার বান্ডেলটা হচ্ছে কন্ডাক্টিং টিস্যু, ওয়াটার কন্ডাক্টিং টিস্যু, ঠিক আছে, প্রেজেন্ট ইন দ্য প্ল্যান্ট বডি। মানে হায়ার প্ল্যান্ট বডিদের মধ্যে ওয়াটার কন্ডাক্টিং টিস্যু অ্যাজ এ ভাস্কুলার বান্ডেল হিসাবে এটা থাকে। তো এই ওয়াটার কন্ডাক্টিং টিস্যু তোমরা সবাই নামটা শুনেছো অলরেডি, তোমরা সবাই জানো, জাইলেম এবং ফ্লোয়েম। এটা কিন্তু ব্রায়োফাইটা অবধি কারোর মধ্যে ছিল না, মানে অ্যালগিদেরও ছিল না, ব্রায়োফাইটাদেরও ছিল না। জাইলেম বা ফ্লোয়েম, অ্যালগি বা ব্রায়োফাইটার কারোরই ছিল না। তাহলে সবার ফার্স্ট এই যে ভাস্কুলার বান্ডেল, দ্যাট মিনস জাইলেম এবং ফ্লোয়েম, কাদের মধ্যে তৈরি হলো? সেটা হচ্ছে টেরিডোফাইটা। বুঝে গেল? তাহলে ফার্স্ট জাইলেম এবং ফ্লোয়েম কাদের মধ্যে তৈরি হলো? টেরিডোফাইটার মধ্যে। তাহলে ফার্স্ট জাইলেম এবং ফ্লোয়েম অ্যাপিয়ার্ড ইন টেরিডোফাইটা, এবং টেরিডোফাইটা থেকে শুরু করে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম, এদের সবার মধ্যেই জাইলেম এবং ফ্লোয়েম, দ্যাট মিনস ভাস্কুলার বান্ডেল ইজ প্রেজেন্ট। তাহলে এখানে ভাস্কুলার বান্ডেল ইজ প্রেজেন্ট, ঠিক আছে। দ্যাট মিনস জাইলেম অ্যান্ড ফ্লোয়েম ইজ প্রেজেন্ট। ভাস্কুলার বান্ডেল মানে কি? এটা ভুলে গেলে চলবে না, যে ভাস্কুলার বান্ডেল মানে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম, মানে কন্ডাক্টিং, ওয়াটার কন্ডাক্টিং টিস্যু। তাহলে এটা ফার্স্ট কাদের ক্ষেত্রে অ্যাপিয়ার করলো? টেরিডোফাইটাদের ক্ষেত্রে। এবারে দেখো, একটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি এখানে মনে রাখতে হবে, যে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ভাস্কুলার বান্ডেলটা আছে, যাদের ক্ষেত্রে, যে সমস্ত প্ল্যান্টসদের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেলটা থাকে, তাদেরকে বলা হয় ট্র্যাকিওফাইটা, ঠিক আছে। যে সমস্ত প্ল্যান্টদের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেলটা থাকে তাদেরকে কি বলা হয়? ট্র্যাকিওফাইটা, ট্র্যাকিওফাইটা, ঠিক আছে। যাদের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেলটা থাকছে, এবং যাদের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেলটা থাকছে না, তাদেরকে কি বলা হয়? অ্যাট্র্যাকিওফাইটা, ঠিক আছে। অ্যাট্র্যাকিও, সরি এটা ট্র্যাকিও হবে, একটু মিস্টেক হয়ে গেল, এটা হবে ট্র্যাকিও, ঠিক আছে। জাস্ট সেকেন্ড, ট্র্যাকিওফাইটা, ঠিক আছে। এবং যাদের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম থাকে না, মানে ভাস্কুলার বান্ডেল থাকে না, তাদেরকে কি বলে? ট্র্যাকিওফাইটা। তাহলে এই যদি বলা হয় যে অ্যালগি বা ব্রায়োফাইটা এরা ট্র্যাকিওফাইটা নাকি অ্যাট্রাকিওফাইটা, তাহলে ইট ইজ ভেরি ইজি, এটা অ্যালগি অ্যান্ড ব্রায়োফাইটা আর অ্যাট্রাকিওফাইটা। কারণ এদের ক্ষেত্রে জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, মানে ভাস্কুলার বান্ডেল থাকে না। তাহলে যদি বলা হয়, যদি নিটে কখন এরকম কোশ্চেন আসে যে ফার্স্ট ট্র্যাকিওফাইটা কে, প্ল্যান্ট কিংডমের মধ্যে ফার্স্ট ট্র্যাকিওফাইটা কারা, তাহলে বলতে হবে কি? ফার্স্ট ট্র্যাকিওফাইটা হচ্ছে টেরিডোফাইটসরা। কারণ টেরিডোফাইটসটা হচ্ছে ফার্স্ট মানে গ্রুপ অফ প্ল্যান্টস যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাস্কুলার বান্ডেল ডেভেলপ করেছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট ট্র্যাকিওফাইটা হচ্ছে কারা? টেরিডোফাইটারা। আমি পরে একটা ছোটো মতো করে একটা তোমাদের নোটস মতো করে দেবো, যেখানে টেরিডোফাইটাদের সম্পর্কে টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি তোমাদেরকে লিখে দেবো, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এরপরে আরেকটা পয়েন্ট যেটা একটুখানি এখানে খেয়াল করতে হবে, যে আমরা দেখেছি, আমরা অলরেডি জানি যেটা, যে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম, তোমরা যদি বাংলা নামটাই শোনো, যে জিমনোস্পার্ম মানে কি? জিমনোস্পার্ম মানে ব্যক্ত বীজি, এবং অ্যাঞ্জিওস্পার্ম মানে গুপ্ত বীজি। মানে এদের ক্ষেত্রে কি আছে? বীজ আছে, মানে সিড ফর্মেশন হয়। জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে সিড ফর্মেশন হয়, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, দেখো, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে কি হচ্ছে? সিড ফর্মেশন হচ্ছে। সিড is formed,
তাহলে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে সিড তৈরি হচ্ছে, ঠিক আছে। এবারে আমরা জানি যে তোমার ব্রায়োফাইটা বা অ্যালগি এদের ক্ষেত্রে কখনোই সিড ফর্মেশন হয় না, ঠিক আছে। ব্রায়োফাইটা বা অ্যালগিদের ক্ষেত্রে সিড ফর্মেশন হয় না এবং টেরিডোফাইটার ক্ষেত্রেও সিড ফর্মেশন হয় না। তাহলে এই পয়েন্টটা একটুখানি ভালো করে নোট করে লেখো যে টেরিডোফাইটার ক্ষেত্রেও সিড ফর্মেশন হয় না। তাহলে তিনটের ক্ষেত্রেই মানে অ্যালগি, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা তিনটের ক্ষেত্রেই নো সিড ফর্মেশন। বুঝে গেল? অ্যালগি, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এর তিনজনের কারোরই সিড ফর্মেশন হয় না। এবারে দেখো যে সমস্ত প্ল্যান্টসদের ক্ষেত্রে বা যে সমস্ত মানে এই তোমার প্ল্যান্ট কিংডমের মধ্যে যাদের ক্ষেত্রে সিড ফর্মেশন হয় না, ঠিক আছে, মানে কোনো সিড বা বীজ তৈরি হয় না, তাদেরকে বলা হয় ক্রিপ্টোগ্যামি, ঠিক আছে, তাদেরকে বলা হয় ক্রিপ্টোগ্যামি বা ক্রিপ্টোগ্যামাস প্ল্যান্টস, ঠিক আছে। তাহলে এই যে অ্যালগি, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এরা কিসের আন্ডারে পড়ছে? ক্রিপ্টোগ্যামাস প্ল্যান্টসদের আন্ডারে পড়ছে। যে সমস্ত প্ল্যান্টসদের ক্ষেত্রে সিড ফর্মেশন হয় না তাদেরকে বলা হয় ক্রিপ্টোগ্যামাস প্ল্যান্ট, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে কি ক্রিপ্টোগ্যামাস, 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 ঠিক আছে। তাহলে ক্রিপ্টোগ্যামাসের আন্ডারে কারা কারা পড়ছে? অ্যালগি, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, এরা হচ্ছে তোমার ক্রিপ্টোগ্যামাস, কারণ এদের ক্ষেত্রে সিড ফর্মেশন বা বীজের প্রোডাকশন হয় না। এবং আমরা দেখতে পাচ্ছি যে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম এদের ক্ষেত্রে সিড ফর্মেশন বা বীজ তৈরি হচ্ছে। এবং যে সমস্ত প্ল্যান্টসদের ক্ষেত্রে এইভাবে সিড ফর্মেশন বা বীজের তৈরি হয় যাদেরকে বলা হয় ফেনেরোগ্যামাস, ঠিক আছে, ফেনেরোগ্যামাস, ফেনেরোগ্যামাস। তাহলে আমরা বুঝতেই পারলাম যে জিমনোস্পার্ম বা অ্যাঞ্জিওস্পার্ম এরা হচ্ছে ফেনেরোগ্যামাস এবং টেরিডোফাইটা, ব্রায়োফাইটা আর অ্যালগি এরা হচ্ছে ক্রিপ্টোগ্যামাস। বেশ, এ অবধি তো ক্লিয়ার। এরপরে যে পয়েন্টটা আসছে এইটা একটুখানি ভালো করে অ্যাটেনশান দিয়ে বুঝতে হবে, কারণ এটাই হচ্ছে গিয়ে এই জিনিসটা বোঝানোর জন্য আমি এত কাহিনী বললাম। দেখো ফার্স্ট যে এখানে যে পয়েন্টটা সেটা দেখো যে অ্যালগিদের ক্ষেত্রে তো কোনো সিড হয় না, ব্রায়োফাইটাদের ক্ষেত্রে তো কোনো সিড হয় না, কিন্তু সিড হ্যাবিট্যাট বা সিড তৈরি হওয়ার টেন্ডেন্সি, মানে যেভাবে সিডটা তৈরি হচ্ছে কমপ্লিটলি ট্রু সিড নয়, বাট সিড তৈরি হওয়ার যে টেন্ডেন্সি সেটাকে বলছে সিড হ্যাবিট্যাট। এই সিড হ্যাবিট্যাট বা সিড হ্যাবিট্যাট নয়, সরি, সিড হ্যাবিট, এই সিড হ্যাবিটটা ফার্স্ট তৈরি হচ্ছে তোমার টেরিডোফাইটাদের ক্ষেত্রে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট যে সিড হ্যাবিট ইজ ডেভেলপড ইন টেরিডোফাইটা। ফার্স্ট সিড হ্যাবিট ইজ ডেভেলপড ইন টেরিডোফাইটা। এবং এই যে সিড হ্যাবিটটা কি, এই সিড হ্যাবিটটা তোমার আমি যখন লাইফ সাইকেলটা দেখাবো মানে তখন খুবই ভালো করে বুঝিয়ে দেবো যে আসলে এই সিড হ্যাবিট বলতে কী বোঝানো হচ্ছে, ঠিক আছে। তাহলে এই সিড হ্যাবিট কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে? টেরিডোফাইটাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, মানে প্রিকর্সার অফ সিড প্রোডাকশান, ঠিক আছে, প্রিকর্সার অফ সিড প্রোডাকশান। তাহলে এটা আমি দেখো টেরিডোফাইটার গ্রুপটার মধ্যে লিখছি প্রিকর্সার অফ সিড প্রোডাকশান, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে ট্রু সিড তৈরি হচ্ছে না, কিন্তু সিড তৈরি হওয়ার যে প্রসেস সেই প্রসেসের দিকে কিছুটা এরা এগিয়েছে। টেরিডোফাইটসরা সিড তৈরি হওয়ার প্রসেসের দিকে কিছুটা এগিয়েছে, ঠিক আছে। তাহলে এই প্রিকর্সর টু সিড হ্যাবিট বা প্রিকর্সর টু সিড প্রোডাকশান এটা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে? টেরিডোফাইটসদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ, ভেরি ইম্পর্টেন্ট প্রসেস অ্যাকচুয়ালি ইন ওয়ান স্টেপ অ্যাহেড ইন দ্য ইভলিউশন। এখানে দেখো এই টেরিডোফাইটাদের ক্ষেত্রেই ফার্স্ট এই সিড প্রোডাকশান হওয়ার যে একটা প্রসেস সেটা শুরু হলো বলেই পরবর্তীতে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে সিড প্রোডাকশান হলো। এবং সিড প্রোডাকশান হলো বলেই মানে সিডগুলো কনজার্ভড হয়ে থাকে অনেক দিন ধরে, সিড তারপরে ফেভারেবল কন্ডিশনে জার্মিনেট করতে পারে এবং তার ফলেই ল্যান্ড পরিবেশে মানে এই তোমার স্থলজ পরিবেশে এখানে অনেক প্রতিকূলতার মধ্যেও গাছেরা আস্তে আস্তে ডেভেলপ করতে পারলো। এটা শুধুমাত্র এই সিড প্রোডাকশানের জন্যই হয়েছে সম্ভব। এবং এই সিড প্রোডাকশানটার
যে প্রসেস সেটা শুরু হয়েছে ফার্স্ট টেরিডোফাইটাদের ক্ষেত্রে। তাই ইভলিউশনের রেসে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ইভেন্ট, বোঝা গেল। এবং এটা খুবই একটা কমন কোশ্চেনসও নিটের ক্ষেত্রে, যেখানে বারবার কোশ্চেন আসে যে সিড হ্যাবিটের প্রিকর্সার বা সিড প্রোডাকশানের যে প্রিকর্সার, এটা এই প্রিকর্সার ইভেন্ট এটা কাদের ক্ষেত্রে ফার্স্ট তৈরি হয়েছে, তাহলে সেটা হচ্ছে টেরিডোফাইটা। এটা সবাই খুব ভালো করে মার্ক করে নাও, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে প্রিকর্সার টু সিড প্রোডাকশান অর সিড হ্যাবিট, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তাহলে সবার ফার্স্ট দেখা গেল তোমার টেরিডোফাইটাদের ক্ষেত্রে, বোঝা গেল। এরপরে আর একটা মানে কমন টার্ম যেটাকে ইউজ করা হয় টেরিডোফাইটাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমার ক্রিপ্টোগ্যামাস তো বলাই হয়, এবং তার সাথে বলা হয় ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস। ঠিক আছে, যেহেতু টেরিডোফাইটাদের ক্ষেত্রে ফার্স্ট ভাস্কুলার বান্ডিল তৈরি হয়েছে, মানে ভাস্কুলার বান্ডিল রয়েছে, তাই টেরিডোফাইটাদের ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাসও বলা হয়। ক্রিপ্টোগ্যামাস মানে কি? ক্রিপ্টোগ্যামাস মানে হচ্ছে নো সিড প্রোডাকশান। তাহলে এইটা একটা ব্যাপার। এবং আরেকটা ব্যাপার দেখো যে অ্যালগি এবং ব্রায়োফাইটা, অ্যালগি তো জলজই বলা যেতে পারে, অ্যালগি পুরোই জলজ। ব্রায়োফাইটারা স্থলজ, স্থলে উঠলো, টেরেস্ট্রিয়াল হ্যাবিটেটে থাকা শুরু করলো, কিন্তু তারা জলের উপরে এখনও ডিপেন্ডেন্ট। ঠিক আছে, টেরিডোফাইটাররা বলা যায় যে ফার্স্ট সাকসেসফুল ল্যান্ড প্ল্যান্ট। ঠিক আছে, টেরিডোফাইটার হচ্ছে ফার্স্ট সাকসেসফুল ল্যান্ড প্ল্যান্ট। ব্রায়োফাইটারও ল্যান্ড প্ল্যান্ট, কিন্তু তারা সাকসেসফুল নয়, সাকসেসফুল হচ্ছে টেরিডোফাইটা। তাহলে টেরিডোফাইটারা হচ্ছে ফার্স্ট সাকসেসফুল ল্যান্ড প্ল্যান্ট, সেটা আমি এর নিচে লিখে দিচ্ছি। দেখো, ফার্স্ট সাকসেসফুল ল্যান্ড প্ল্যান্ট, এটাও হচ্ছে টেরিডোফাইটা। তাহলে টেরিডোফাইটা সম্পর্কে কতগুলো টিপিক্যাল এরকম ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই মানে মোটামুটি নিটে আসার চান্স খুবই বেশি, এবং এটা তোমাদের খুবই ভালো করে মনে রাখতে হবে। তাহলে এই যে পোর্শনটা আমি ব্ল্যাক দিয়ে তৈরি করে দিলাম, এই পোর্শনটা টেরিডোফাইটার আন্ডারে পড়ছে, এবং টেরিডোফাইটার এখানে কিছু টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখলাম। এবারে একটা ছোট্ট করে কয়েকটা পয়েন্ট এগুলো নোট করে নেওয়া যাক, যে ঠিক কী কী পয়েন্ট আছে, উপরের দিকে নোট করি। তাহলে টেরিডোফাইটাদের ক্ষেত্রে কী কী দেখা গেল? সবার ফার্স্ট এটা দেখা গেল যে ফার্স্ট স্পোরোফাইটিক ডমিনেন্ট প্ল্যান্ট বডি। ঠিক আছে, ফার্স্ট স্পোরোফাইট, ঠিক আছে, ফার্স্ট স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি দেখা যাচ্ছে। সেকেন্ড হচ্ছে কি? সেকেন্ড হচ্ছে এরা হচ্ছে ফার্স্ট ট্র্যাকিওফাইটা। ফার্স্ট ট্র্যাকিওফাইটা মানে ফার্স্ট ভাস্কুলার বান্ডেল, এদের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। ফার্স্ট ভাস্কুলার বান্ডেল টেরিডোফাইটাদের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তারপরে নাম্বার 3 হচ্ছে ফার্স্ট সাকসেসফুল তোমার ল্যান্ড প্ল্যান্ট। ঠিক আছে, ল্যান্ড প্ল্যান্টস। এবং নাম্বার 4 হচ্ছে প্রিকর্সার টু সিড হ্যাবিট, এটাও টেরিডোফাইটাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং টেরিডোফাইটাদের একটা বিশেষ টার্ম দিয়ে অনেক সময় ডেজিগনেট করা হয়ে থাকে, এবং এরকম কোশ্চেন আসতে পারে এই টার্মটার রিলেটেড, সেটা তোমাদের অলরেডি আমি বললাম, সেটাও এখানে সুন্দর করে নোট করে নাও, যে টেরিডোফাইটাদের অনেক সময় বলা হয় ভাস্কিউলার ক্রিপ্টোগ্যামস। ঠিক আছে, কারণ এদের মধ্যে ভাস্কুলার বান্ডেল আছে এবং এদের মধ্যে সিড প্রোডাকশান হয় না। তাহলে এইগুলো হচ্ছে টোটাল টেরিডোফাইটার সম্পর্কে একটা টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের ওভারঅল ভিউ, বোঝা গেল? ঠিক আছে, এরপরে আমরা আস্তে আস্তে এগোবো। ঠিক আছে, তাহলে এটা পড়ার জন্য আমরা ফার্স্টে একটু এনসিইআরটিতে চলে যাই, দেখা যাক এনসিইআরটিতে কী আছে, এবং তারপরে আমরা এনসিইআরটি ধরে ধরে আস্তে আস্তে এগোবো। তাহলে এটা সি, দেখো সবার ফার্স্টে কী বলছে, দ্য টেরিডোফাইটস ইনক্লুড দ্য হর্সটেলস অ্যান্ড ফান্স। তো এই হর্সটেলস হচ্ছে গিয়ে একটা টেরিডোফাইটের কমন নাম। ঠিক আছে, হর্সটেল হচ্ছে একটা টেরিডোফাইটের কমন নাম। হর্সটেলের অ্যাকচুয়ালি সাইন্টিফিক বা বায়োলজিক্যাল নেম হচ্ছে আসলে
তোমার ইকুইসিটাম, ঠিক আছে, এটা তোমরা এনসিটিতে ছবিটাও পাবে। তো হর্সটেল যদি কখনো আসে যে হর্সটেল কোন গ্রুপ থেকে বিলং করে, তাহলে টেরিডোফাইটস, এটা কোশ্চেনে থাকতে পারে। তাছাড়া ফার্নস আমরা সবাই দেখেছি যে অনেকেরই বাড়ির দেওয়ালে, ঠিক আছে, বা রাস্তার সাইডের দেওয়ালে এরকম ফার্ন হয়ে থাকতে দেখা যায়। অনেক সময় ফার্ন বিভিন্ন ক্ষেত্রে ডেকোরেশনেও কাজে লাগে, অনেক অনুষ্ঠানে ডেকোরেশনের কাজেও ফার্নকে ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে দেখো, টেরিডোফাইটস আর ইউজড ফর মেডিসিনাল পারপাস অ্যান্ড অ্যাজ সয়েল বাইন্ডার্স। মেডিসিনাল পারপাসও এদের মানে কিছুদের মেডিসিনাল ভ্যালুও আছে, এবং সয়েল বাইন্ডার্স মানে কি, যাতে সয়েল ইরোশন বা মাটি ক্ষয় না হয়, মানে এরা মাটিতে হলে মাটিকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে, যাতে জলস্রোতের সাহায্যে মাটি ভেসে না যায়, মাটি ক্ষয়ে না যায়। তাই সয়েল বাইন্ডার হিসাবে টেরিডোফাইটসকেও ইউজ করা হয়। নাও দে আর অলসো ফ্রিকুয়েন্টলি গ্রোন অ্যাজ অর্নামেন্টালস। অর্নামেন্টালস মানে ওই ডেকোরেশনের কাজেও টেরিডোফাইটসদের ইউজ করা হয়। জেনারেলি আগেকার সময় বিয়ে বাড়ি ডেকোরেশন, এই সমস্ত ডেকোরেশনে টেরিডোফাইটসদের ব্যবহার করা হতো। নাও ইভলিউশনারি, দে আর দ্য ফার্স্ট টেরিস্ট্রিয়াল প্ল্যান্টস টু প্রসেস এ ভাস্কুলার টিস্যু। এই যে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, ইভলিউশনারি মানে ইভলিউশনের দিক থেকে টেরিডোফাইটসই হচ্ছে ফার্স্ট টেরিস্ট্রিয়াল প্ল্যান্ট টু প্রসেস এ ভাস্কুলার টিস্যু, দ্যাট ইজ জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। তাহলে ফার্স্ট ভাস্কুলার টিস্যু কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, টেরিডোফাইটসের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এবং সেই জন্য এদেরকে বলা হয় ফার্স্ট ট্র্যাকিওফাইটা, ঠিক আছে। এবং এই ভাস্কুলার টিস্যু মানে আমি অলরেডি বললাম জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। ইউ শ্যাল স্টাডি মোর অ্যাবাউট দিস। তাহলে এই জাইলেম অ্যান্ড ফ্লোয়েম এগুলো সম্পর্কে আমরা এর পরবর্তী চ্যাপ্টারে দেখব, ঠিক আছে। এরপরে দেখো যে টেরিডোফাইটস আর ফাউন্ড ইন কুল, ড্যাম্প, শেডি প্লেসেস, দো সাম মে ফ্লোরিশ ওয়েল ইন স্যান্ডি সয়েল কন্ডিশনস। তাহলে কুল, ড্যাম্প, শেডি প্লেসেসে এখনও থাকছে টেরিডোফাইটসরা, জলাশয়ের কাছেই থাকছে, কিন্তু তবুও এরা স্যান্ডি এবং সয়েল মানে বালিযুক্ত এলাকায়, বা তোমরা বলতে পারো যে মরুভূমি এলাকায়, ঠিক আছে, যেখানে এরকম কাছাকাছি জল নেই, সেরকম এলাকাতেও টেরিডোফাইটসদের কিছুটা জন্মাতে দেখতে পাওয়া যায়। সেই জন্যই আমরা বললাম যে টেরিডোফাইটস হচ্ছে ফার্স্ট সাকসেসফুল ল্যান্ড প্ল্যান্ট, বোঝা গেল। তারপরে দেখো, ইউ মে রিকল ইন দ্য ব্রায়োফাইটস দ্য ডমিনেন্ট ফেজ ইন দ্য লাইফ সাইকেল ইজ গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি। উই হ্যাভ অলরেডি ডিসকাসড অ্যাবাউট দিস। তারপরে বলছে হাউএভার ইন টেরিডোফাইটস দ্য মেইন প্ল্যান্ট বডি ইজ স্প্রোফাইট হুইচ ইজ ডিফারেন্সিয়েটেড ইনটু। তাহলে দেখো এই পয়েন্টটা, টেরিডোফাইটসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মেইন প্ল্যান্ট বডি হচ্ছে স্পোরোফাইট। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। টেরিডোফাইটসের হচ্ছে ফার্স্ট, তাদের ক্ষেত্রে মেইন প্ল্যান্ট বডি হচ্ছে স্পোরোফাইট। এবারে স্পোরোফাইট কী ভাগে ভাগ হয়ে আছে দেখো, হুইচ ইজ ডিফারেন্সিয়েটেড ইনটু ট্রু রুটস মানে রিয়েল রুট, স্টেম অ্যান্ড লিভস। তাহলে ট্রু রুট, স্টেম অ্যান্ড লিভস সবার ফার্স্ট তাহলে কাদের ক্ষেত্রে দেখা গেল, কাদের ক্ষেত্রে তৈরি হলো, টেরিডোফাইটসদের ক্ষেত্রে। দিস অর্গানস প্রসেস ওয়েল ডিফারেন্সিয়েটেড ভাস্কুলার টিস্যু, মানে জাইলেম এবং ফ্লোয়েম এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। দ্য লিভস ইন টেরিডোফাইটস আর স্মল অ্যাজ সেলাজিনারে। দেখো এবারে এই পয়েন্টটা বোঝার আগে আমরা একটুখানি দেখে নিই যে তোমার টেরিডোফাইটসে তাহলে কী থাকছে, ফার্স্ট লাইফ সাইকেলটা কীভাবে শুরু হচ্ছে। তাহলে যদি আমরা একটুখানি ভাবার চেষ্টা করি, তাহলে কী দেখা যাচ্ছে, টেরিডোফাইটসের লাইফ সাইকেলটা শুরু হচ্ছে স্প্রোফাইট থেকে, তাই তো। তাহলে শুরু হচ্ছে স্প্রোফাইট থেকে শুরু হচ্ছে। স্প্রোফাইটটা হচ্ছে গিয়ে মেইন প্ল্যান্ট বডি, এবং স্প্রোফাইটদের ক্ষেত্রে কী দেখা যাচ্ছে, স্প্রোফাইটদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেদের ক্ষেত্রে ট্রু রুটস, লিভস এবং স্টেম দে আর প্রেজেন্ট। তাহলে জেনারেলি একটা স্প্রোফাইট ধরে নাও এইভাবে তৈরি হয়েছে, স্প্রোফাইটটা তৈরি হয়েছে, এবং এর নিচে ট্রু রুট এগুলো হচ্ছে ট্রু রুট, দে আর প্রেজেন্ট, ঠিক আছে। এবং স্প্রোফাইটের ক্ষেত্রে কী থাকছে, এখানে পাতা থাকছে। অ্যাকচুয়ালি এরকম থাকে না, এরকম থাকে, মানে একটাই পাতা আঁকবো, এরকম কম্পাউন্ড লিভস থাকতে পারে, যেগুলো হচ্ছে ট্রু লিভস। এটা মনে রাখতে হবে, এদের ক্ষেত্রে যে পাতাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ট্রু লিভস, ঠিক আছে, এইভাবে থাকছে। তাহলে এটা হচ্ছে স্পোরোফাইট, ঠিক আছে। এবারে এই স্পোরোফাইটের এই যে পাতাগুলো আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন টেরিডোফাইটে দেখা যায় এই পাতাগুলো অনেক বড় বড়, মানে কম্পাউন্ড লিফ তৈরি হয়েছে, যেটা এখানে দেখাচ্ছি যে একটা কম্পাউন্ড লিফ এইভাবে তৈরি হয়েছে, তোমার এইভাবে গিয়ে তার সাথে এরকম অনেকগুলো পাতা যুক্ত হয়ে এরকম কম্পাউন্ড লিফ তৈরি করেছে, মানে বড় সাইজের। যাদের ক্ষেত্রে এরকম বড় সাইজের পাতা দেখতে পাওয়া যায়, সেই বড় সাইজের পাতাকে কী বলে, ম্যাক্রোফাইলস, ঠিক আছে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে লার্জ লিভস ম্যাক্রোফাইলস। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়, ফার্নসদের ক্ষেত্রে। এটা খুবই ইম্পর্টেন্ট এই এক্সাম্পলটা, যে ফার্নসদের ক্ষেত্রে ম্যাক্রোফিলস দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে
ম্যাক্রোফিলস এবং ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দ্যার প্রেজেন্ট ইন ফার্নস। ঠিক আছে, এবারে দেখো তারপরে কি বলছে যে দে ক্যান বি স্মল অলসো, লিভসগুলো পাতাগুলো ছোটও হতে পারে। যখন ছোট হবে তখন তাকে বলা হয় মাইক্রোফিলস। এবং মাইক্রোফিলস দেখতে পাওয়া যায় স্ল্যাজিনেলা নামক একটা টেরিডোফাইটের ক্ষেত্রে। স্ল্যাজিনেলা, ঠিক আছে, স্ল্যাজিনেলা নামক একটা টেরিডোফাইটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মাইক্রোফিলস বা ছোট ছোট পাতা। ছোট ছোট পাতাটা কেমন, মানে তোমাদের রিয়েল ছবিটা দেখাই যে ম্যাক্রোফিলস আর মাইক্রোফিলসটা আসলে কেমন। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ফার্ন, এবং ফার্নের পাতাগুলো দেখো কত বড় বড়, এবং এটা একটা কম্পাউন্ড লিফ। কম্পাউন্ড লিফ মানে একটা এরকম মেইন লিফ বেরিয়ে গেছে এবং তার সাইড থেকে এরকম অনেকগুলো পাতা বেরিয়েছে। এটা হচ্ছে একটা কম্পাউন্ড লিফ। এটা হচ্ছে ফার্নের ছবি, ঠিক আছে, ফার্নের ছবি। তাহলে ফার্নের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যাচ্ছে, ম্যাক্রোফিলস দেখতে পাওয়া যাচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু নেটের ক্ষেত্রে হতে পারে যে ম্যাক্রোফিলস কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, মানে কোন টেরিডোফাইটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে ম্যাক্রোফিলস ফার্নসদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর স্ল্যাজিনেলার ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, তাহলে স্ল্যাজিনেলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মাইক্রোফিলস। যেমন স্ল্যাজিনেলার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে স্ল্যাজিনেলার ছবি। পাতাগুলো দেখো এখানে কত টুকু ছোটো ছোটো পাতা, একদমই ছোটো ছোটো পাতা স্ল্যাজিনেলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এটা হচ্ছে স্ল্যাজিনেলার ছবি এবং এগুলো হচ্ছে মাইক্রোফিলস। ঠিক আছে, তাহলে মাইক্রোফিলস দেখতে পাচ্ছি স্ল্যাজিনেলার ক্ষেত্রে ছোটো সাইজের পাতা, এবং ম্যাক্রোফিলস দেখতে পাওয়া যাচ্ছে ফার্নসদের ক্ষেত্রে বড় সাইজের পাতা। ব্যাস এটুকু মনে রাখলেই হবে, এবং এটাই এখান থেকেই পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে যে দ্য স্পোরোফাইটস বিয়ার স্পোরাঞ্জিয়া দ্যাট আর সাবস্টেন্ডেড বাই লিফ লাইক অ্যাপেঞ্জেস। ফার্স্ট টু পয়েন্ট, স্পোরাঞ্জিয়াটা কি? স্পোরাঞ্জিয়াটা হচ্ছে সেই স্যাক লাইক স্ট্রাকচার, সেই থলেটা যার মধ্যে স্পোর তৈরি হয়। তাহলে আমরা ফার্স্টে দেখলাম যে স্পোরোফাইট ইজ দ্য মেইন প্ল্যান্ট বডি। এবার স্পোরোফাইট যখন মেইন প্ল্যান্ট বডি, তাহলে স্পোরোফাইট কী তৈরি করবে? স্পোরোফাইট স্পোর তৈরি করবে। স্পোর কোথায় তৈরি হবে? স্পোরাঞ্জিয়া নামক একটি স্ট্রাকচারের মধ্যে স্পোর তৈরি হয়। ঠিক আছে, তাহলে স্পোরাঞ্জিয়া হচ্ছে সেই স্ট্রাকচার যেখানে স্পোর তৈরি হচ্ছে। আমরা অলরেডি এগুলো জানি যে স্পোর কীভাবে তৈরি হয়। স্পোর মাদার সেলের মিউসিস সেল ডিভিশনের মাধ্যমে স্পোর তৈরি হয়। ঠিক আছে, তাহলে স্পোরাঞ্জিয়ার মধ্যে স্পোর তৈরি হয়। এবারে স্পোরাঞ্জিয়াটা জেনারেলি দেখতে পাওয়া যায় কোথায়? জেনারেলি একটা লিফি অ্যাপেঞ্জেসের পিছনের দিকে জেনারেলি স্পোরাঞ্জিয়াগুলো থাকে। এবং এই যে লিফ লাইক অ্যাপেঞ্জেস, এই যে পাতার মতো একটা অ্যাপেঞ্জেস, পাতার মতো একটা স্ট্রাকচার যার পিছনের দিকে বা যার গায়ে লেগে থাকে, যার উপরে ঝুলে থাকে এই স্পোরাঞ্জিয়াগুলো, তাদেরকে বলা হয় স্পোরোফিলস। তাহলে পাতার মতো যে স্ট্রাকচার স্পোরাঞ্জিয়াকে ধরে রাখে তাকে বলে স্পোরোফিলস। ঠিক আছে, তাহলে স্পোরাঞ্জিয়াটা হচ্ছে কি স্ট্রাকচার ইন হুইচ দি স্পোর্স আর প্রডিউসড, এবং স্পোরোফিলস কারা? পাতার মতো কিছু স্ট্রাকচার যারা স্পোরাঞ্জিয়াকে ধরে রাখে তাদেরকে বলা হয় স্পোরোফিলস। ঠিক আছে, এবারে দেখো স্পোরোফিলসের আমরা রিয়েল ছবিটা দেখব। দেখো এই যে পাতা, এই যে পাতাগুলো দেখা যাচ্ছে, এই পাতার পিছনে যে ব্রাউনিশ টাইপের যে ডট 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 স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আসলে ছোটো ছোটো স্পোরাঞ্জিয়া। তাহলে এই যে টোটাল পাতার মতো একটা স্ট্রাকচার, মানে এই যে টোটাল পাতাটা যেটা স্পোরাঞ্জিয়াগুলোকে ধরে রেখেছে, তাহলে এই টোটাল পাতাটাকে কি বলা হবে? স্পোরোফিলস। তাহলে এই পাতার মতো স্ট্রাকচারটা, মানে এই পাতাটাকেই, মানে যে পাতাগুলো তোমার স্পোরাঞ্জিয়াকে ধরে রাখে সেই পাতাগুলোকে বলা হয় স্পোরোফিলস। তাহলে এই যে পাতাটা যেটার উপরে স্পোরাঞ্জিয়াগুলো, বা এটা অ্যাকচুয়ালি তলার দিকে, তো যেটার তলার দিকে স্পোরগুলো লেগে আছে, মানে স্পোরাঞ্জিয়াগুলো লেগে আছে, সেটাকে বলা হচ্ছে স্পোরোফিলস। স্পোরোফিলস, ঠিক আছে, লিফ লাইক অ্যাপেঞ্জেস দ্যাট হোল্ডস দ্য স্পোরাঞ্জিয়া। তাহলে এই ব্ল্যাক ব্ল্যাক এগুলো কি? ব্ল্যাক, এই যে গোল গোল রাউন্ড, এগুলো হচ্ছে তোমার স্পোরাঞ্জিয়া। তাহলে স্পোরাঞ্জিয়া হচ্ছে সেই স্যাক লাইক স্ট্রাকচার যার মধ্যে স্পোরগুলো তৈরি হয়। ঠিক আছে, লেটস ব্যাক টু দ্য এনসিআরটি। এরপরে দেখো কি বলছে, দ্যাট ইন সাম কেসেস স্পোরোফিলস মে ফর্ম ডিস্টিংক্ট কম্প্যাক্ট স্ট্রাকচার। এবার কখনো কখনো দেখা যাচ্ছে কিছু কিছু মসের ক্ষেত্রে যে স্পোরোফিলস আর এরকম পাতার মতো নেই, বরং তারা অনেকটা কম্প্যাক্ট হয়ে গেছে। কম্প্যাক্ট হয়ে যে স্ট্রাকচারটা তৈরি করে তাকে বলা হয় স্ট্রোবিলাই বা কোনস। এবং এই স্ট্রোবিলাই বা কোনস জেনারেলি স্ল্যাজিনেলা এবং ইকুইসিটাম এই দুটো ফার্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল দুটো, যে জিজ্ঞাসা করতে পারে নিটে যে স্ট্রোবিলাই কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, মানে কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। উইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্ট
হ্যাজ স্ট্রোবিলাই, ঠিক আছে, তাহলে তোমাদের তার মধ্যে একটা অপশান ইকুইসিটাম বা স্ল্যাজিনেলা থাকবে। তো এটা মনে রাখতে হবে যে স্ট্রোবিলাইটা কি, স্ট্রোবিলাইটা হচ্ছে স্পোরোফাইলসে যখন একটা কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি করে তখন তাকে বলে স্ট্রোবিলাই, এবং সেটা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, স্ল্যাজিনেলা এবং ইকুইসিটামদের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। তো এখন আমরা এই স্পোরোফাইলস এবং স্ট্রোবিলাই সম্পর্কে একটুখানি ডায়াগ্রাম দেখে, মানে ডায়াগ্রাম তৈরি করে আমরা একটুখানি ব্যাপারটা দেখে নিই। তো দেখা যাক, দেখো এই যে ধরে নাও একটা স্পোরোফাইটিক স্ট্রাকচার, ঠিক আছে, এবার এই স্পোরোফাইটিক স্ট্রাকচারের মধ্যে একটা তোমার ওই স্পোরোফাইলস আছে, ঠিক আছে, ধরে নেওয়া যাক এটা হচ্ছে একটা স্পোরোফাইলস, এটা হচ্ছে একটা স্পোরোফাইলস। এবার আমরা স্পোরোফাইলটাকে যদি একটু বড় করে দেখি তাহলে কি দেখা যাবে, লেট আস সি। স্পোরোফাইটের মধ্যে স্পোরোফাইল রয়েছে, এবং স্পোরোফাইলকে যদি আমরা একটু বড় করে এবং এই স্পোরোফাইলটার পিছনের সাইডটা যদি দেখা হয়, ঠিক আছে, ব্যাক সাইডটা যদি দেখা হয়, বা তোমরা বলতে পারো যে কী বলে এটাকে, যে ভেন্ট্রাল সাইডটা যদি দেখা হয়, ঠিক আছে, তাহলে কি দেখা যাবে, ভেন্ট্রাল সাইডটা যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে খানিকটা এরকম, এটা হচ্ছে তোমার স্পোরোফাইলটা, এবং স্পোরোফাইলের উপরে এরকমভাবে লিফ লাইক অ্যাপেঞ্জেস রয়েছে, লিফ লাইক অ্যাপেঞ্জেস রয়েছে, লিফ লাইক অ্যাপেঞ্জেস রয়েছে, ওকে। এবং তারপরে দেখা যাবে যে স্পোরোফাইলের লিফ লাইক অ্যাপেঞ্জেসের গায়ে কিছু স্পোরাঞ্জিয়া অ্যাটাচড অবস্থায় রয়েছে, এইভাবে কিছু স্পোরাঞ্জিয়া, এগুলো কি, এগুলো হচ্ছে সব স্পোরাঞ্জিয়া, কিছু স্পোরাঞ্জিয়া অ্যাটাচড অবস্থায় রয়েছে, ঠিক আছে, যেটা আমরা রিয়েল ইমেজেও একটু আগে দেখলাম, ঠিক এরকমই ছিল, বোঝা যাচ্ছে, এগুলো হচ্ছে সব একটা স্পোরাঞ্জিয়া, এবং এটা এরকম পুরো পাতাটায় ভর্তি অবস্থায় থাকবে, ঠিক আছে। এইবারে দেখো একটা, এখানে একটা পয়েন্টকে একটু ক্লিয়ার করে নিতে হবে যে স্পোরোফাইল তাহলে কাকে বলে। তাহলে এই টোটাল যে লিফ লাইক অ্যাপেঞ্জেসটা, যার মধ্যেই এই স্পোরাঞ্জিয়াগুলো রয়েছে, টোটাল লিফ লাইক অ্যাপেঞ্জেসটাকে কী বলছে, স্পোরোফাইলস বা স্পোরোফাইল, ঠিক আছে। এইবারে এর মধ্যে ছোট ছোট রাউন্ড রাউন্ড যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কি, স্পোরাঞ্জিয়া, স্পোরেনজিয়া। এবারে আরেকটা পয়েন্ট এখানে নোট করে নাও, যে এখানে আমরা দেখতে পাচ্ছি স্পোরাঞ্জিয়া রয়েছে, সিঙ্গেল সিঙ্গেল স্পোরাঞ্জিয়া রয়েছে, এবং প্রত্যেকটা পাতার পিছনে, মানে প্রত্যেকটা লিফ লাইক অ্যাপেঞ্জেসের পিছনে কিছু স্পোরাঞ্জিয়ার গ্রুপ তৈরি হয়েছে, লাইক দিস, কিছু স্পোরাঞ্জিয়ার গ্রুপ তৈরি হয়েছে। এই ধরনের স্পোরাঞ্জিয়ার গ্রুপকে বলা হয় সোরাই বা সোরাস, ঠিক আছে। তাহলে এই ধরনের দেখো এখানেও একটা এরকম গ্রুপ তৈরি হয়েছে, তাহলে এই গ্রুপগুলোকে কী বলছে, সোরাই বা সোরাস, বা হ্যাঁ সরেই বলে আই থিঙ্ক, সোরাই বা সোরাস, ঠিক আছে। তাহলে এই এই জিনিসটা বোঝা গেল। দেখো তাহলে আরেকবার ফার্স্ট থেকে রিকল করছি, যে টোটাল রয়েছে স্পোরোফাইলস, মানে পাতার মতো অ্যাপেঞ্জেস, তার গায়ে লেগে রয়েছে স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়াগুলো কী করছে না, কিছু এরকম গ্রুপে গ্রুপে রয়েছে, প্রত্যেকটা পাতার পিছনে কিছু গ্রুপ তৈরি করে রয়েছে, এই গ্রুপগুলোকে বলা হচ্ছে সোরাই বা সোরাস, ঠিক আছে। তাহলে এখানে আলটিমেটলি কী আছে, স্পোরাঞ্জিয়া আছে। এরপরে কি হবে, যে এই স্পোরাঞ্জিয়াটা যদি আমরা একটু বড় করে দেখি, যে স্পোরাঞ্জিয়াটার মধ্যে আসলে কি আছে, স্পোরাঞ্জিয়াটার মধ্যে যদি আমরা একটু বড় করে দেখি, যে পাতাটার পিছনে এরকম একটা স্পোরাঞ্জিয়া রয়েছে, তাহলে স্পোরাঞ্জিয়ার মধ্যে আলটিমেটলি আমরা দেখতে পাবো আছে একটা বিশেষ সেল, অন্যান্য অনেক সেল আছে, কিন্তু তার মধ্যে একটা বিশেষ সেল আছে, যাকে কিনা বলা হয় স্পোর মাদার সেল, তাই তো, এটা বিশেষ সেল রয়েছে, তাকে কিনা বলা হয় স্পোর মাদার সেল, এটা আমরা অলরেডি জানি। তাহলে এটা হচ্ছে তোমার স্পোর মাদার সেল, এবং স্পোর মাদার সেল তোমরা জানো যে স্পোর মাদার সেল মাস্ট বি ডিপ্লয়েড, ঠিক আছে, যেহেতু স্পোরাঞ্জিয়ার মধ্যে রয়েছে, মানে স্পোরোফাইটের মধ্যে রয়েছে, এবং স্পোর মাদার সেল কী করবে, মিওসিস সেল ডিভিশন করবে, মিওসিসটা অন্য কালার দিয়ে লিখি, এটা কী করবে, মিওসিস সেল ডিভিশন করবে, এবং মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে এ কী তৈরি করবে, স্পোর তৈরি করবে, স্পোর তৈরি করবে,
তাহলে এটা কি তৈরি হলো? স্পোর তৈরি হলো। এটা হয়ে গেল তোমার স্পোর, এবং স্পোর মাস্ট বি হ্যাপ্লয়েড, যেহেতু এটা মিউসিস সেল ডিভিশনের মাধ্যমে হয়েছে। তো এটা তো আমরা দেখবো আর ডিটেলসে, কিন্তু স্পোরোফাইলের ব্যাপারটা এখানে আর একটা ব্যাপার যেটা ছিল, যে কোনস বা স্ট্রোবিলাই এটা কি করে তৈরি হয় সেটা এবারে আমরা দেখবো একটু ডায়াগ্রামের সাহায্যে। এবং স্ট্রোবিলাই বা কোনস এটা কিছু কিছু ফান্সের ক্ষেত্রে কিছু কিছু টেরিডোফাইটসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। জেনারেলি টেরিডোফাইটসের ক্ষেত্রে স্পোরোফাইলস থাকে, কিন্তু কিছু কিছু টেরিডোফাইটসের ক্ষেত্রে তোমার স্ট্রোবিলাই বা কোনস দেখতে পাওয়া যায়। এবং এক্সাম্পলটা অবশ্যই মনে রাখবে, স্ল্যাজিনেলা এবং ইকুইসিটাম। এবার আমরা এটা ডায়াগ্রামের সাহায্যে দেখব। দেখো, এটা যে স্প্রোফাইলটা রয়েছে, কিছু কিছু টেরিডোফাইটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, আমি এটা নিজেই দেখাচ্ছি, যে স্প্রোফাইলটা মডিফাইড হয়ে যাচ্ছে। এবং এই যে পাতার মতো স্ট্রাকচারগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, সেই পাতার মতো স্ট্রাকচারগুলো সব একদমই কম্প্যাক্ট হয়ে এইভাবে ভাঁজ হয়ে যাচ্ছে, এইভাবে কম্প্যাক্ট হয়ে ভাঁজ হয়ে যাচ্ছে, একদমই কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি করছে। ঠিক আছে, এরকমভাবে। এবং এদের মাঝখানে মাঝখানে স্পোরাঞ্জিয়াগুলো রয়েছে, লাইক এখানে রয়েছে স্পোরাঞ্জিয়াম, এখানে রয়েছে স্পোরাঞ্জিয়াম। ঠিক আছে, এই পাতার এগুলোর মাঝখানে মাঝখানে এইভাবে স্পোরাঞ্জিয়ামগুলো রয়েছে। তাহলে যখন স্প্রোফাইলসটা এইভাবে কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, মাঝখান বরাবর এখান থেকে মেইন অ্যাক্সিস অফ স্প্রোফাইল এটা গেছে, মানে এটাকে এখন আমরা আর স্প্রোফাইল বলবো না, কিন্তু একসময় এটা মানে এটা অ্যাকচুয়ালি স্প্রোফাইলের একটা কম্প্যাক্ট ভার্সান। ঠিক আছে, তাহলে স্প্রোফাইলটা কম্প্যাক্ট হয়ে গিয়ে এই স্ট্রাকচারটা তৈরি করছে, এটাকে বলা হয় স্ট্রোবিলাই। ঠিক আছে, এটা কি স্ট্রোবিলাই, কিংবা এটাকে কোনসও বলা হয়, কোনস। ঠিক আছে, তাহলে সমস্ত ফান্সদের ক্ষেত্রে কি, মানে সমস্ত টেরিডোফাইটসের ক্ষেত্রে কি কোনস দেখতে পাওয়া যায় না? কিছু কিছু টেরিডোফাইটসের ক্ষেত্রে এই কোনসটা দেখতে পাওয়া যায়। তাহলে কোনসের মধ্যেও তোমার সিম্পলি এরকম স্পোরাঞ্জিয়াম থাকে, এবং সেই স্পোরাঞ্জিয়ামের মধ্যে কি থাকে? স্পোর মাদার সেল থাকে। স্পোরাঞ্জিয়ামের মধ্যেও স্পোর মাদার সেল থাকে। এখানেও এখন একটা টুইস্ট আছে, সেটা আমি দেখাবো, কিন্তু তার আগে আমরা একটা রিয়েল কোন বা রিয়েল স্ট্রোবিলাইয়ের ছবি দেখে নিই। আমরা একটু আগে দেখলাম যে ইকুইসিটাম বা স্ল্যাজিনেলার ক্ষেত্রে এই কোনসটা দেখতে পাওয়া যায়। তাহলে এটা সিধে ইকুইসিটামের মধ্যে কোনসটা কীভাবে থাকে সেটা আমরা একটু দেখে নিই। দেখো, এই যে এইগুলো হচ্ছে ইকুইসিটামের সেই কম্প্যাক্ট স্ট্রাকচারটা, যার মধ্যে স্পোরাঞ্জিয়ামগুলো থাকছে, এটাকে বলা হয় স্ট্রোবিলাই। বোঝা গেল? স্ট্রোবিলাই, এটা হচ্ছে স্ট্রোবিলাই অফ ইকুইসিটাম। এটা হচ্ছে ইকুইসিটাম টেরিডোফাইটা। এই যে এটা হচ্ছে ইকুইসিটাম, এইটা, এবং এই ইকুইসিটামের স্ট্রোবিলাইগুলো এরকম দেখতে হয়। এটা হয়ে যাচ্ছে কি তোমার, এটার মধ্যে কি আছে? স্পোরাঞ্জিয়ামগুলো আছে, এবং তার মধ্যে স্পোর মাদার সেলটা রয়েছে। এবং স্পোর মাদার সেল কী করবে? মিওসিস সেল ডিভিশন করবে, এবং মিওসিস সেল ডিভিশন করে স্পোর মাদার সেল হ্যাপ্লয়েড স্পোর তৈরি করবে। তো এবার আমরা এনসেটটিতে একবার ফিরে যাই। দেখো কী লেখা রয়েছে, যে দ্য স্পোরাঞ্জিয়া প্রডিউস স্পোর্স বাই মিওসিস ইন দ্য স্পোর মাদার সেল, দ্য স্পোর্স জার্মিনেট টু গিভ রাইজ টু ইনকনস্পিসিয়াস স্মল বাট মাল্টিসেলুলার ফ্রি লিভিং মোস্টলি ফটোসিনথেটিক থ্যালয়েড গ্যামেটোফাইটস। তাহলে এই যে স্পোর তৈরি হলো, স্পোর যেটা তোমার হ্যাপ্লয়েড স্পোর তৈরি হলো, সেই হ্যাপ্লয়েড স্পোরটা জার্মিনেট করে কি তৈরি করবে? ফ্রি লিভিং কেন বললো? কারণ ইন্ডিপেন্ডেন্ট থ্যালয়েড কেন বললো? কারণ এখানে গ্যামেটোফাইটের ক্ষেত্রে তোমার ওই রুট স্টেম লিফ এগুলো কিছু থাকে না, জেনারেলি স্পোরোফাইটের ক্ষেত্রে থাকে, সেই জন্য স্পোরোফাইটকে আমরা মেন প্ল্যান্ট বডি বা ডমিনেন্ট প্ল্যান্ট বডি বলছি। তাহলে এদের গ্যামেটোফাইটটা কেমন? থ্যালয়েড। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ফার্নের গ্যামেটোফাইট কিংবা টেরিডোফাইটসের গ্যামেটোফাইট হচ্ছে থ্যালয়েড। ঠিক আছে, এবং এই গ্যামেটোফাইটটিকে কী বলা হয়? প্রোথ্যালাস। নামটাও ইম্পর্টেন্ট, প্রোথ্যালাস। ঠিক আছে, এরপরে দেখো, দিস গ্যামেটোফাইটস রিকোয়ার কুল, ড্যাম্প অ্যান্ড শেডি প্লেসেস টু গ্রো। এবং গ্যামেটোফাইটসটা কোথায় তৈরি হয়? অ্যাকচুয়ালি কুল, ড্যাম্প এবং শেডি প্লেসেস, মানে ছায়াযুক্ত ড্যাম্প প্লেস। ঠিক আছে, এই জায়গাটায় একটা পয়েন্ট একটুখানি দেখতে হবে। এই যে স্পোর তৈরি হলো, ঠিক আছে, তাহলে স্পোর জার্মিনেট করবে এবং জার্মিনেট করে গ্যামেটোফাইট তৈরি করবে, এটা তো আমরা জানি, এটা তো আমরা পড়লাম। কিন্তু এখানে একটা পয়েন্ট, যে
কিছু কিছু ফার্ন এমন রয়েছে যারা সিঙ্গেল টাইপের স্পোর তৈরি করে, ঠিক আছে, একই টাইপের স্পোর তৈরি করে, তাদেরকে বলা হয় হোমোস্পোরাস। এবং কিছু কিছু এমন টেরিডোফাইটস রয়েছে যারা একটা মেল স্পোর এবং একটা ফিমেল স্পোর এরকমভাবে তৈরি করে থাকে, ঠিক আছে, একটা মেল স্পোর এবং একটা ফিমেল স্পোর তৈরি করে থাকে, মানে একটা মেগা স্পোর এবং একটা মাইক্রোস্পোর। মাইক্রোস্পোরটা হচ্ছে মেল স্পোর এবং মেগা স্পোরটা হচ্ছে ফিমেল স্পোর। তাহলে দু ধরনের টেরিডোফাইটস দেখা যাচ্ছে, একটা হচ্ছে গিয়ে তোমার হোমোস্পোরাস যারা সিঙ্গেল টাইপ অফ স্পোর তৈরি করছে, এবং আরেকটা হচ্ছে হেটেরোস্পোরাস যারা দুটো টাইপের স্পোর তৈরি করছে। এই ব্যাপারটা একটুখানি বুঝতে হবে যে আমরা দেখছি স্পোর তৈরি হচ্ছে, কিন্তু কিছু এমন টেরিডোফাইটস রয়েছে যাদের ক্ষেত্রে সিঙ্গেল টাইপের স্পোর যদি তৈরি হয়, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, দেখো স্পোর তৈরি হলো দু ধরনের হতে পারে। একটা হচ্ছে সিঙ্গেল টাইপ স্পোর, একই ধরনের স্পোর। এই ধরনের ফার্নকে বলা হয়, এই ধরনের টেরিডোফাইটসদের বলা হয় হোমোস্পোরাস। হোমোস্পোরাস, ঠিক আছে। এবং কিছু টেরিডোফাইটস এমন আছে যাদের ক্ষেত্রে টু টাইপস অফ স্পোর্স আর প্রডিউসড। এখানে সিঙ্গেল টাইপ হবে এবং এখানে দেখা যাচ্ছে টু টাইপস অফ স্পোর্স, দুই ধরনের স্পোর তৈরি হচ্ছে। এই দু ধরনের স্পোরের অ্যাকচুয়ালি কী কী আছে, একটা হচ্ছে তোমার মেগা স্পোর এবং একটা হচ্ছে তোমার মাইক্রোস্পোর। একটা হচ্ছে মেগা স্পোর আর একটা হচ্ছে মাইক্রোস্পোর, ঠিক আছে। মেগা স্পোরটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিমেল স্পোর আর মাইক্রোস্পোরটা অ্যাকচুয়ালি মেল স্পোর। অ্যাকচুয়ালি এরকম স্পোরদের ক্ষেত্রে এরকম ডিফারেন্সিয়েশন জেনারেলি হয় না, কিন্তু এটা দেখবে যে কেন বলা হচ্ছে এটাকে মেগা এবং এটাকে মাইক্রো। তাহলে যারা টু টাইপস অফ স্পোর্টস এটা তৈরি করছে এদেরকে কি বলবো, এরা হচ্ছে হেটেরোস্পোরাস। হেটেরো মানে আলাদা এবং হোমো মানে সেম। তাহলে যারা হোমোস্পোরাস তারা সেম টাইপের স্পোর তৈরি করছে, আর যারা হেটেরোস্পোরাস তারা দু ধরনের স্পোর তৈরি করছে। একটা হচ্ছে মেগা স্পোর মানে স্বাভাবিকভাবে একটা বড় সাইজের, এবং আরেকটা হচ্ছে মাইক্রোস্পোর যেটা ছোট সাইজের, ঠিক আছে। একটা বড় সাইজের স্পোর এবং একটা ছোট সাইজের স্পোর। বড় সাইজেরটিকে বলছে মেগা স্পোর এবং ছোটো সাইজেরটিকে বলছে মাইক্রোস্পোর। তাহলে এখানে কিছু হোমোস্পোরাস টেরিডোফাইটস রয়েছে এবং কিছু হেটেরোস্পোরাস টেরিডোফাইটস রয়েছে, এবং আমাদের এই এক্সাম্পলগুলো মনে রাখতে হবে যে কোনটা হোমোস্পোরাস এবং কোনটা হেটেরোস্পোরাস, ঠিক আছে। এবারে এই এক্সাম্পলটা তোমরা দেখো যে হোমোস্পোরাস আসলে কারা এবং হেটেরোস্পোরাস আসলে কারা। অ্যাকচুয়ালি বেশিরভাগ টেরিডোফাইটসই হচ্ছে হোমোস্পোরাস। তবে কিছু এমন এমন টেরিডোফাইটস আছে যারা সিমিলার কাইন্ড অফ স্পোর তৈরি করে না, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে হেটেরোস্পোরাস। এবং হেটেরোস্পোরাসের এক্সাম্পল হচ্ছে স্লাজিনেলা এবং স্যালভিনিয়া, ঠিক আছে, যারা দুই ধরনের আলাদা আলাদা টাইপের স্পোর তৈরি করে। এবং এদেরকে এই দুটো টাইপের স্পোর কী কী আসলে, মেগা স্পোর এবং মাইক্রোস্পোর, ঠিক আছে। এবং এরপরে কি হবে, স্পোর জার্মিনেট করবে। স্পোর জার্মিনেট করে কী তৈরি হবে, যেহেতু তারা হ্যাপ্লয়েড স্পোর জার্মিনেট করে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি তৈরি হবে, ঠিক আছে। আজকে এই অবধি থাক। এর পরের যে লেকচার সেখানে আমরা এই গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি থেকেই ডিসকাস করা শুরু করব, যে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডিটা কেমন এবং সিড হ্যাবিট বলতে কী বোঝায়, এগুলো সব আমরা এর পরের ভিডিওতে দেখব। যেহেতু আজকে এটা অনেকটা লং হয়ে গেছে, তাহলে আজকে এই অবধিই থাক, ঠিক আছে।